রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের 1 নম্বর। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। আমার স্ত্রীর নাম অনিলা। ওই শব্দটার মানে কি তা আমি জানি নে। আমার শ্বশুরে যে জানতেন তা নয়। শব্দটা শুনতে মিষ্ট এবং হঠাৎ মনে হয় ওর একটা কোনো মানে আছে। অভিধান যাই বলুক, নামটার আসল মানে আমার স্ত্রী তার বাপের আদরের মেয়ে। আমার শাশুড়ি যখন 2.5 বছরের একটি ছেলে রেখে মারা যান, তখন সেই ছোট ছেলেকে যত্ন করবার মনোরম উপায় স্বরূপে আমার শ্বশুর আর একটি বিবাহ করেন। তার উদ্দেশ্য যে কীরকম সফল হয়েছিল তা এই বললেই বোঝা যাবে যে তার মৃত্যু 2 দিন আগে তিনি অনিলার হাত ধরে বললেন, মা, আমি তো যাচ্ছি, এখন সরোজের কথা ভাববার জন্যে তুমি ছাড়া আর কেউ রইল না। তার স্ত্রী ও দ্বিতীয় পক্ষের ছেলেদের জন্যে কী ব্যবস্থা করলেন তা আমি ঠিক জানি নে, কিন্তু অনিলার হাতে গোপনে তিনি তার জমানো টাকা প্রায় 7,500 দিয়ে গেলেন। বললেন, এ টাকা সুদে খাটাবার দরকার নেই, নগদ খরচ করে এর থেকে তুমি সরোজের লেখাপড়ার ব্যবস্থা করে দিও। আমি এই ঘটনায় কিছু আশ্চর্য হয়েছিলুম। আমার শ্বশুর কেবল বুদ্ধিমান ছিলেন তা নয়, তিনি ছিলেন যাকে বলে বিজ্ঞ, অর্থাৎ ঝোঁকের মাথায় কিছুই করতেন না, হিসেব করে চলতেন। তাই তার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তোলার ভার যদি কারোর উপর তার দেওয়া উচিত ছিল, সেটা আমার উপর। এ বিষয়ে আমার সন্দেহ ছিল না। কিন্তু তার মেয়ে তার জামাইয়ের চেয়ে যোগ্য, এমন ধারণা যে তার কি করে হলো তা তো বলতে পারিনি। অথচ টাকা কড়ি সম্বন্ধে তিনি যদি আমাকে খুব খাঁটি বলে না জানতেন, তাহলে আমার স্ত্রীর হাতে এত টাকা নগদ দিতে পারতেন না। আসলে তিনি ছিলেন ভিক্টোরীয় যুগের ফিলিস্টাইন, আমাকে শেষ পর্যন্ত চিনতে পারেননি। মনে মনে রাগ করে আমি প্রথমটা ভেবেছিলুম এ সম্বন্ধে কোনো কথাই কব না। কথা কইও নি। বিশ্বাস ছিল কথা অনিলাকেই প্রথম কইতে হবে। এ সম্বন্ধে আমার শরণাপন্ন না হয়ে তার উপায় নেই। কিন্তু অনিলা যখন আমার কাছে কোনো পরামর্শ নিতে এলো না, তখন মনে করলুম ও বুঝি সাহস করছে না। শেষে একদিন কথায় কথায় জিজ্ঞাসা করলুম, সরোজের পড়াশুনোর কি করছো? অনিলা বললে, মাস্টার রেখেছি, স্কুলেও যাচ্ছে। আমি আভাস দিলুম সরোজকে শেখাবার ভার আমি নিজেই নিতে রাজি আছি। আজকাল বিদ্যা শিক্ষার যে সকল নতুন প্রণালী বেরিয়েছে তার কতক কতক ওকে বোঝাবার চেষ্টা করলুম। অনিলা হ্যাঁও বললে না, নাও বললে না। এতদিন পরে আমার প্রথম সন্দেহ হলো অনিলা আমাকে শ্রদ্ধা করে না। আমি কলেজে পাশ করিনি, সেই জন্য সম্ভবত ও মনে করে পড়াশুনো সম্বন্ধে পরামর্শ দেবার ক্ষমতা এবং অধিকার আমার নেই। এতদিন ওকে সৌজাত্য, অভিব্যক্তিবাদ এবং রেডিও চাঞ্চল্য সম্বন্ধে যা কিছু বলেছি, নিশ্চয়ই অনিলা তার মূল্য কিছুই বোঝেনি। ও হয়তো মনে করেছে সেকেন্ড ক্লাসের ছেলেও এর চেয়ে বেশি জানে। কেননা মাস্টারের হাতের কানমোলার প্যাঁচে প্যাঁচে বিদ্যেগুলো আঁট হয়ে তাদের মনের মধ্যে বসে গেছে। রাগ করে মনে মনে বললুম, মেয়েদের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করবার আশা সে যেন ছাড়ে, বিদ্যা বুদ্ধি যার প্রধান সম্পদ।
সংসারে অধিকাংশ বড় বড় জীবননাট্য যবনিকার আড়ালেই জমতে থাকে। পঞ্চমাঙ্কের শেষে সেই যবনিকা হঠাৎ উঠে যায়। আমি যখন আমার দ্বৈতদের নিয়ে ব্রেকশর তত্ত্বজ্ঞান এবং ইবসেনের মনস্তত্ত্ব আলোচনা করছি, তখন মনে করেছিলুম অনিলার জীবনযোগ্য বেদিতে কোনো আগুন বুঝি জ্বলেনি। কিন্তু আজকে যখন সেই অতীতের দিকে পিছন ফিরে দেখি, তখন স্পষ্ট দেখতে পাই যে সৃষ্টিকর্তা আগুনে পুড়িয়ে হাতুড়ি পিটিয়ে জীবনের প্রতিমা তৈরি করে থাকেন। অনিলার মর্মস্থলে তিনি খুবই সজাগ ছিলেন। সেখানে একটি ছোট ভাই, একটি দিদি এবং একটি বিমাতার সমাবেশে নিয়তই একটা ঘাত প্রতিঘাতের লীলা চলছিল। পুরাণের বাসুকি যে পৌরাণিক পৃথিবীকে ধরে আছে, সে পৃথিবী স্থির, কিন্তু সংসারে যে মেয়েকে বেদনার পৃথিবী বহন করতে হয়, তার সে পৃথিবী মুহূর্তে মুহূর্তে নতুন নতুন আঘাতে তৈরি হয়ে উঠছে। সেই চলতি ব্যথার ভার বুকে নিয়ে যাকে ঘরকন্যার খুঁটিনাটির মধ্যে দিয়ে প্রতিদিন চলতে হয়, তার অন্তরের কথা অন্তর্যামী ছাড়া কে সম্পূর্ণ বুঝবে? অন্তত আমি তো কিছুই বুঝিনি। কত উদ্বেগ, কত অপমানিত প্রয়াস, পীড়িত স্নেহের কত অন্তঃকুড়ো ব্যাকুলতা আমার এত কাছে নিঃশব্দতার অন্তরালে মথিত হয়ে উঠছিল, আমি তা জানিই নি। আমি জানতুম যেদিন দ্বৈত দলের ভোজের ভার উপস্থিত হতো, সেই দিনকার উদ্যোগ পর্বই অনিলার জীবনের প্রধান পর্ব। আজ বেশ বুঝতে পারছি, পরম ব্যথার ভেতর দিয়েই এই সংসারে এই ছোট ভাইটির দিদির সবচেয়ে অন্তরতম হয়ে উঠেছিল। সরোজকে মানুষ করে তোলা সম্বন্ধে আমার পরামর্শ ও সহায়তা এরা সম্পূর্ণ অনাবশ্যক বলে উপেক্ষা করাতে আমি ওই দিকটাতে একেবারে তাকাইনি। তার যে কী রকম চলছে সে কথা কোনোদিন জিজ্ঞাসাও করিনি। ইতিমধ্যে আমাদের গলির ১ নম্বর বাড়িতে লোক এলো। এই বাড়িটি সেকালের বিখ্যাত ধনী মহাজন উদ্ভব বড়ালের আমলে তৈরি। তারপরে ২ পুরুষের মধ্যে সে বংশের ধন জন প্রায় নিঃশেষ হয়ে এসেছে। ২-১টি বিধবা বাকি আছে, তারা এখানে থাকে না, তাই বাড়িটা পোড়ো অবস্থাতেই আছে। মাঝে মাঝে বিবাহ প্রভৃতি ক্রিয়াকাণ্ডে এ বাড়ি কেউ কেউ অল্প দিনের জন্যে ভাড়া নিয়ে থাকে। বাকি সময়টা এত বড় বাড়ির ভাড়াটে প্রায় জোটে না। এবারে এলেন, মনে করো তার নাম রাজা শীতাংশু মৌলি, এবং ধরে নেওয়া যাক তিনি নরোত্তমপুরের জমিদার। আমার বাড়ির ঠিক পাশেই অকস্মাৎ এত বড় একটা আবির্ভাব আমি হয়তো জানতেই পারতুম না, কারণ কর্ণ যেমন একটি সহজ কবচ গায়ে দিয়েই পৃথিবীতে এসেছিলেন, আমিও তেমনই একটি বিধিদত্ত সহজ কবচ ছিল। সেটি হচ্ছে আমার স্বাভাবিক অন্যমনস্কতা। আমারই বর্মটি খুব মজবুত ও মোটা। অতএব সচরাচর পৃথিবীতে চারিদিকে যে সকল ঠেলাঠেলি গোলমাল গালমন্দ চলতে থাকে, তার থেকে আত্মরক্ষা করবার উপকরণ আমার ছিল। কিন্তু আধুনিক কালের বড় মানুষরা স্বাভাবিক উৎপাতের চেয়ে বেশি, তারা অস্বাভাবিক উৎপাত। ২ হাত ২ পা ১ মুন্ড যাদের আছে তারা হলো মানুষ। যাদের হঠাৎ কতগুলো হাত পা মাথা মুন্ডু বেড়ে গেছে তারা হলো দৈত্য। অহরহ দুধদার শব্দে তারা আপনার সীমাকে ভাঙতে থাকে এবং আপন বাহুল্য দিয়ে স্বর্গমর্তকে অতিষ্ঠ করে তোলে। তাদের প্রতি মনোযোগ না দেওয়া অসম্ভব।
যাদের পরে মন দেবার কোনোই প্রয়োজন নেই, অথচ মন না দিয়ে থাকবারও জো নেই, তারাই হচ্ছে জগতের অস্বাস্থ্য। স্বয়ং ইন্দ্র পর্যন্ত তাদের ভয় করেন। মনে বুঝলুম শীতাংশু মৌলি সেই দলের মানুষ। একা একজন লোক যে এত বেজায় অতিরিক্ত হতে পারে তা আমি পূর্বে জানতুম না। গাড়ি ঘোড়া লোক লস্কর নিয়ে সে যেন 10 মুন্ডু 20 হাতের পালা জমিয়েছে। কাজেই তার জ্বালায় আমার শাশ্বত স্বর্গলোকটির বেড়া রোজ ভাঙতে লাগলো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।